যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি শিশুদের একটি আচরণগত সমস্যা নিয়ে কথা বলার জন্য। আমরা যারা বাবা মা প্রায়ই আমরা আমাদের শিশু সন্তানদের সম্পর্কে অভিযোগ শুনি যে তারা কথা শোনে না, অর্থাৎ সব কিছুতেই তারা বিরুদ্ধাচরণ করে অথবা বড়দের কথা মান্য করে না। এ বিষয়টি শিশুরা কী কারণে করে, এই ধরনের আচরণ শিশুরা কেন করে, সে বিষয় সম্পর্কে মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ব্যাখ্যা আছে। বিশেষ করে শিশুরা এই ধরনের আচরণগত সমস্যা যখন করে কিংবা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, সহপাঠী, বাবা মা এবং তাদের গুরুজন, তাদের কাছ থেকেই অভিযোগটা বেশি আসে। কারণ শিশুরা মূলত এদের সাথে এই ধরনের আচরণ করে থাকে, অর্থাৎ তারা যেরকম তাদের কাছ থেকে আচরণ আশা করে সেরকম আচরণ তারা করে না। এই বিষয়টি অনেক সময়ে আমরা যারা অভিভাবক কিংবা পিতামাতা আমাদেরকে বিভিন্নভাবে দুশ্চিন্তাগ্রস্ত কিংবা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। সে বিষয় সম্পর্কে একটু মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যারা শিশুদের বিকাশ এবং আচরণগত সমস্যা নিয়ে কাজ করেন, তারা তাদের দৃষ্টিভঙ্গি এবং মনোচিকিৎসা পদ্ধতির আলোকে এই সমস্যাকে কিভাবে শনাক্তকরণ এবং নামকরণ করা হয়েছে সে বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাই। এবং এই সমস্ত শিশুদেরকে আমরা অভিভাবক হিসাবে তাদের সংশোধনের জন্য আমরা কি ভূমিকা রাখতে পারি সেই বিষয়টি সম্পর্কে খুব ক্ষুদ্র পরিসরে আমি এখানে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তাহলে ভিউয়ার্স, চলুন আজকে এই বিষয়টির উপর একটু কথা বলি। তাই আজকে আমি আমার আলোচনার বিষয় হিসাবে বেছে নিয়েছি শিশুদের একটি মানসিক সমস্যা, যাকে অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে চলুন আমরা এই প্রশ্নটি দিয়েই শুরু করি আজকের আলোচনা। হাউ টু হ্যান্ডেল চিলড্রেন উইথ অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার। অর্থাৎ এই সমস্ত সমস্যার ক্ষেত্রে বা এই আচরণগত সমস্যার ক্ষেত্রে যে রোগটি বলা হয় তাকে বলা হয় অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, অর্থাৎ ODD। এর ব্যাখ্যা দিতে যে মনোসামাজিক দৃষ্টিতে যা বলা হয়েছে তা আমরা এখানে একটু আলোচনা করি। Oppositional defiant disorder is behavior problem or disorder, usually diagnosed in childhood. এই আচরণগত সমস্যা বা রোগটা শৈশবেই শনাক্ত হয়ে থাকে। That is characterized by uncooperative
অর্থাৎ এক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় তা হলো তারা আনকোঅপারেটিভ, ডেফিয়েন্ট, অর্থাৎ আনকোঅপারেটিভ মানে তারা অসহযোগিতামূলক আচরণ করে, ডেফিয়েন্ট অবজ্ঞা করে বা সব কিছুতে তারা এড়িয়ে যায় বা তাদের সেই জায়গাটায় তারা বিরুদ্ধাচরণ করে। নেগেটিভ নেতিবাচক, ইরিটেবল অর্থাৎ বিরক্ত করা, অন্যদেরকে উত্তেজিত করা। অ্যান্ড অ্যানোয়িং বিহেভিয়ার্স, বিরক্তকর আচরণ তারা করে থাকে টুয়ার্ডস কাদের প্রতি? প্যারেন্টস পিতামাতা, পিয়ার্স সমবয়সী, টিচার্স অ্যান্ড আদার অথরিটি ফিগার্স এবং তাদের যারা অভিভাবক বা তারা এদেরকে যারা নিয়ন্ত্রণ করে সে সমস্ত লোকদের সাথে তারা এই ধরনের আচরণ করে থাকে। এই রোগটা শনাক্তকরণের ক্ষেত্রে যে সিমটমগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় তা হলো এক্সেসিভ আর্গুমেন্টস, অর্থাৎ তারা অতিমাত্রায় তর্ক করে। রিফিউজাল টু কমপ্লাই উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট, অর্থাৎ তাদেরকে যতই অনুরোধ করা হোক না কেন তারা সেই অনুরোধ রক্ষা করে না কিংবা সেই অনুরোধগুলোকে তারা ফিরিয়ে দেয়, রিফিউজ করে। অলওয়েজ কোশ্চেনিং রুলস, অর্থাৎ নিয়ম নীতি সম্পর্কে তারা প্রায়ই প্রশ্ন করেন। রিফিউজাল টু ফলো রুলস, অর্থাৎ তারা নিয়ম নীতি অনুশীলন বা অনুকরণ করতে চায় না। বিহেভিয়ার ইন্টেন্ডেড টু অ্যানয় অর আপসেট আদার্স, অর্থাৎ তারা পরিকল্পিতভাবে অন্যদেরকে বিরক্ত করতে এবং আপসেট করতে তারা আচরণ করে থাকে। ব্লেমিং আদার ফর দেয়ার মিসবিহেভিয়ার্স অর মিস্টেকেন্স, অর্থাৎ তাদের খারাপ ব্যবহার এবং তাদের ভুলের জন্য তারা মূলত অন্যদেরকে দায়ী করেন, অর্থাৎ তারা নিজেদেরকে তাদের এই সমস্যার জন্য দায়ী করে না। ইজিলি অ্যানয়েড বাই আদার্স, এরা অন্যদের দ্বারাও খুব অল্পতেই তারা বিরক্ত বোধ করে। ফ্রিকোয়েন্টলি হ্যাজ অ্যান অ্যাংরি অ্যাটিটিউড, অর্থাৎ অধিকাংশ সময়ে তাদের মনোভাবটা খুব রাগান্বিত থাকে। দিস সিমটম অফ ODD অর্থাৎ অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার মে রিজেম্বল আদার মেডিকেল কন্ডিশনস অর বিহেভিয়ার প্রবলেমস, অর্থাৎ এই সমস্ত সমস্যাগুলো অন্যান্য রোগের কারণের মতো মনে হতে পারে, যেমন মেডিকেল কন্ডিশনস কিংবা আচরণগত সমস্যার সাথে অনেকটা সাদৃশ্য বা মিল আছে। এই সমস্যাটার কারণ হিসাবে কি বলা যায় সে বিষয়ে তারা যা বলতে চেয়েছেন তা হলো যে কজেস অফ অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, প্রথম বলেছে তারা জেনেটিক, তারপর এনভায়রনমেন্টাল। জেনেটিক বলতে তারা বোঝাতে চাচ্ছেন এ চাইল্ডস ন্যাচারাল পার্সোনালিটি অর ক্যারেক্টার also called temperament may contribute to developing oppositional defiant disorder, অর্থাৎ বংশগতভাবেই তাদের ব্যক্তিত্বের মধ্যে কিছু জিনিস তারা পেয়ে যান, অর্থাৎ তারা উত্তেজিত, টেম্পারমেন্ট, এবং এই টেম্পারমেন্টই অনেক সময় এই অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার বিকাশের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। এনভায়রনমেন্ট ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলোকে এই রোগের জন্য দায়ী করা হয় তা হলো প্রবলেমস উইথ প্যারেন্টিং দ্যাট মে ইনভলভ এ ল্যাক অফ সুপারভিশন, অর্থাৎ পিতামাতার যথাযথ সুপারভিশন বা তাদের
কে যেভাবে দেখাশোনা করার কথা সেইভাবে দেখাশোনা করার ক্ষেত্রে ঘাটতি, ইনকনসিস্টেন্ট ওর হার্শ ডিসিপ্লিন অর্থাৎ নিয়মানুবর্তিতার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব কিংবা খুব কঠোর নিয়মকানুন অনেক সময় এই সমস্যার ক্ষেত্রে দায়ী করা যেতে পারে, অথবা অ্যাবিউজ অর নেগলেক্ট মে কন্ট্রিবিউট টু ডেভেলপিং অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার। অ্যাবিউজ কিংবা যে সমস্ত শিশুরা নিজেদেরকে নেগলেক্ট মনে করে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা বিকাশ লাভ করতে পারে। কোন বয়সে সাধারণত এই সমস্যাটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে? Sign and symptoms of oppositional defiant disorder usually begin by age 8. সাধারণত এই সমস্যাটা 8 বছর বয়সের মধ্যে দেখা দেয় বা ওই সময়টা এটা লক্ষ্য করা যায়। Symptoms usually remain, এই সমস্যাগুলো বিদ্যমান থাকে স্টেবল বিটুইন দ্য এজ অফ 5 and 10, 5 থেকে 10 বছরের মধ্যে, অ্যান্ড টিপিক্যালি বিশেষত বাট নট অলওয়েজ ডিক্লাইন আফটারওয়ার্ড। আবার এখানে মনে রাখতে হবে যে সবসময় এই সমস্যাগুলো পরবর্তী সময়ে কমতে নাও দেখা যেতে পারে। দ্য সিমটমস আর অফটেন অ্যাপারেন্ট ইন মাল্টিপল সেটিংস, প্রায় অধিকাংশ ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো এই সিমটমগুলো দেখা যেতে পারে, বাট মে বি মোর নোটিসেবল অ্যাট হোম অর স্কুল। বাসায় এবং স্কুলেই সবচেয়ে বেশি এই সমস্যাটা ধরা পড়ে বা এই সমস্যাটা বলা হয়ে থাকে। হাউ ক্যান উই হেল্প এ চাইল্ড উইথ অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার? এদেরকে আমরা যদি সহযোগিতা করতে চাই তাহলে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো set limits by giving clear instructions and using consistent reasonable consequences. অর্থাৎ আমাদের এই সমস্ত শিশুদেরকে আমাদের ইনস্ট্রাকশন বা নির্দেশনার মাধ্যমে আমাদেরকে তাদেরকে ক্লিয়ার স্পষ্ট করতে হবে যে তাদের সীমা সম্পর্কে, বা আমরা তারা যে সমস্ত আচরণ করে তার প্রেক্ষিতে আমরা যে ধরনের ভূমিকা রাখবো এই ভূমিকাটা যেন কনসিস্টেন্ট হয়, অর্থাৎ ধারাবাহিক হয়, যাতে এটার কোনো ব্যত্যয় না ঘটে। তাছাড়া চিকিৎসা করার ক্ষেত্রে যে কৌশলগুলো অবলম্বন করা হয়ে থাকে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে তা হলো specific treatment for the adolescent with oppositional defiant disorder will be recommended by your child's physicians or mental health professional based on, অর্থাৎ এই সমস্ত আচরণগত সমস্যায় যারা ভুগছেন, যে সমস্ত শিশু বা আমরা যাদেরকে অ্যাডোলেসেন্স কিশোর বলি, তাদের চিকিৎসার জন্য মূলত এদের যারা ফিজিশিয়ান আছেন, চিকিৎসক এবং মানসিক স্বাস্থ্যকর্মী, তারাই নির্ধারণ করে থাকে তাদের জন্য কী ধরনের চিকিৎসা আমরা দেব। এটা নির্ভর করে বেসড অন ওভারঅল হেলথ অ্যান্ড মেডিকেল হিস্ট্রি, অর্থাৎ তারা স্বাস্থ্যের এবং মেডিকেল হিস্ট্রি তারা নেয়, সিভিয়ারিটি অফ সিমটমস, অর্থাৎ এই যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তার তীব্রতা বা মাত্রা এগুলো লক্ষ্য করা হয়, টলারেন্স ফর স্পেসিফিক মেডিকেশনস, প্রসিডিউরস অর থেরাপিস, এক্সপেকটেশনস ফর দ্য কোর্স অফ দ্য কন্ডিশন, অর্থাৎ এই সমস্ত শিশুদের ক্ষেত্রে প্রত্যাশার জায়গাটা কীরকম সেটাও বিবেচনা করা হয়। তাছাড়া তারা এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে তাদের টলারেন্স
সহনীয় মাত্রাটার মেডিকেশন প্রসিডিওরস বা এবং যে সমস্ত থেরাপি তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় ওই সমস্ত শিশু এবং কিশোরদের জন্য কোনটা উপযোগী হবে তা নির্ধারণ করেন তাদের ফিজিশিয়ানস এবং মেন্টাল হেলথ প্রফেশনালস। এক্ষেত্রে কিছু চিকিৎসা কৌশলের কথা আরও বলা যায়, যেমন এই সমস্ত আচরণগত সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যে কৌশলগুলো অবলম্বন করা হয় তার মধ্যে প্রথমে আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল থেরাপি, অর্থাৎ তাদেরকে এককভাবেও চিকিৎসা মনোবৈজ্ঞানিক চিকিৎসা দেওয়া হয়। এক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, অর্থাৎ তাদের আচরণের সংশোধনের জন্য জ্ঞানগত দিক বিবেচনা করে তাদের এই সমস্যা সমাধান থেকে বের হয়ে আসার জন্য বা এই সমস্যাগুলো মোকাবেলা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যে কৌশলগুলো বা যে দক্ষতাগুলো তাদেরকে শেখানো হয় তা হলো টু ইমপ্রুভ প্রবলেম সলভিং স্কিল, সমস্যা সমাধানের দক্ষতা, কমিউনিকেশন স্কিল, যোগাযোগ, অর্থাৎ তারা যাদের আন্তঃব্যক্তিক সম্পর্ক বা বিভিন্ন জনের সাথে যে তারা যোগাযোগের জায়গাটার জন্য তারা দক্ষ হয়, ইম্পালস কন্ট্রোল, অর্থাৎ উত্তেজনা বা তাদের মধ্যে যে চাপা একটা ক্ষোভ এটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, অ্যান্ড অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্কিল এবং রাগ নিয়ন্ত্রণের কৌশল। এগুলো ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপির মাধ্যমে সাইকোথেরাপিস্ট যারা আছেন বা মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা এগুলো তাদেরকে শেখান। তাছাড়া ফ্যামিলি থেরাপি এক্ষেত্রে তাদের জন্য কখনো কখনো প্রয়োজন হয়। অফটেন ফোকাসড অন মেকিং চেঞ্জ উইদিন দ্য ফ্যামিলি সিস্টেম। এই ফ্যামিলি থেরাপিতে যে জায়গাটা সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয় বা ফোকাসড করা হয় তা হলো তাদের পারিবারিক যে সিস্টেম বা তারা যে পারিবারিক পরিবেশ, তারা যেভাবে এই পরিবেশ পরিস্থিতিটার মধ্যে তারা একত্রিত বসবাস করেন সেই জায়গাটা তারা তাদের সেই পারিবারিক পরিবেশটা সম্পর্কে একটু মনোযোগ দিয়ে সেই জায়গাটায় কোনো পরিবর্তন দরকার হলে সেই জায়গাগুলোতে তারা প্রথম মনোযোগ দেন। সাসেস যে জায়গাগুলোতে তারা পরিবর্তন দরকার বা ইমপ্রুভিং কমিউনিকেশন স্কিল, অর্থাৎ পরিবারের সবার সাথে সবার যোগাযোগের দক্ষতার জায়গাটা তারা মনোযোগ দেয়, অ্যান্ড ফ্যামিলি ইন্টারাকশনস, সবার সাথে সবার যে কথোপকথন জায়গাগুলো ফ্যামিলি থেরাপির ক্ষেত্রে বিবেচনায় আনা হয়। প্যারেন্টিং চিলড্রেন উইথ oppositional defiant disorder can be very difficult and tiring for parents. এই সমস্ত শিশুদের সাথে যেসব বাবা মা থাকেন তাদের এই সমস্ত শিশুদেরকে ডিল করা বা তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন এবং খুব টায়ারিং হয়ে তাদের জন্য, অভিভাবকদের জন্য খুব ক্লান্তিকর একটা পরিবেশ বা অস্বস্তিকর একটা মানসিকতার মধ্যে দিয়ে তাদের যেতে হয়। প্যারেন্টস নিড সাপোর্ট। সাধারণত ফ্যামিলি থেরাপিতে অভিভাবকদেরকে বেশি সহায়তা দেওয়ার প্রয়োজন হয়, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ হেল্প উইথ ডেভেলপিং মোর ইফেক্টিভ প্যারেন্টিং অ্যাপ্রোচ। অর্থাৎ এই সমস্ত শিশুদের কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে ধরনের প্যারেন্টিং দরকার সেই প্যারেন্টিংয়ের উপর অভিভাবকদেরকে যথাযথ প্রশিক্ষণ এবং তাদের সেই বিষয়গুলো তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। তাছাড়া এই সমস্ত শিশুদের আচরণগত সংশোধনের জন্য পিয়ার গ্রুপ থেরাপি, অর্থাৎ তাদের সহপাঠীদের সাথে নিয়ে তাদের থেরাপির ব্যবস্থা করা হয়। এখানে যেভাবে করা হয় তা হলো অফটেন ফোকাসড অন ডেভেলপিং সোশ্যাল স্কিল অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, অর্থাৎ সামাজিক বিকাশের জায়গাটা এখানে গুরুত্ব, সোশ্যালাইজেশনের জায়গাটা গুরুত্ব দেওয়া হয় এবং আন্তঃব্যক্তিক যে সম্পর্ক কিংবা আন্তঃব্যক্তিক যে
কথোপকথন, তাদের মধ্যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো যাতে তারা সঠিক এবং যথাযথভাবে তারা করতে পারে, সেই দক্ষতাগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। এই সমস্ত শিশুদের ক্ষেত্রে কখনো কখনো একটু মেডিকেশনের দরকার হয়, তবে তারা মেডিসিন সম্পর্কে যা বলতে চেয়েছেন তা হলো, হোয়াইল নট কনসিডার্ড ইফেক্টিভ ইন ট্রিটিং ওডিডি, অর্থাৎ যখন অনেক ক্ষেত্রেই এই সমস্ত সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার আক্রান্ত শিশুদের জন্য ওষুধের জায়গাটা খুব একটা এফেক্টিভ মানে ইতিবাচক বা যথাযথ ভূমিকা পালন নাও করতে পারে। তবে মেডিকেশন ওষুধ দরকার হয়, মে বি ইউজড ইফ আদার সিমটমস অর ডিসঅর্ডার্স, আর যদি অন্যান্য কোনো অসুস্থতা বা সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় ওষুধের দরকার হয়। প্রেজেন্ট এন্ড আর রেসপন্স টু মেডিকেশন, তখন ওষুধ সেই জায়গায় কাজে লাগে। তবে মনে রাখতে হবে আমাদের, এই সমস্ত শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যত দ্রুত আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো এবং তাদের সংশোধনের জন্য, তাদের সুস্থতার জন্য আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারবো, তত তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। নয়তোবা তাদের জীবনের সমস্যাগুলো আরও ভিন্ন মাত্রায় রূপ নিতে পারে বা বিভিন্নভাবে তাদেরকে সমস্যাগ্রস্ত করে তুলতে পারে। তাই এখানে এই জায়গাটা এইভাবে বলা হয়েছে, আর্লি ডিটেকশন and intervention into negative family and social experiences may be helpful in disrupting the sequence of experience that lead to more oppositional and defiant disorders. অর্থাৎ যত দ্রুত এই সমস্যার জন্য যে বিষয়গুলো দায়ী সেগুলোকে শনাক্ত করা যায় এবং সেগুলো ইন্টারভেনশনে আনা যায়, ততই এই সমস্ত শিশুদের জন্য যথাযথ ভূমিকা রাখা সম্ভব হয়। The goal of early intervention is to enhance the child's normal growth and developmental process and improve the quality of life experienced by children with oppositional defiant disorder. অর্থাৎ এই চিকিৎসার বা আর্লি ইন্টারভেনশনের লক্ষ্যই হলো যে তাদের স্বাভাবিক জীবনের বা সুস্থতার মাত্রাটা এগিয়ে নেওয়া এবং তাদের স্বাভাবিক যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট সেগুলো যাতে নিশ্চিত করা যায়, মানসম্মত করা যায় এবং তারা যাতে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্যেই আর্লি ইন্টারভেনশন দরকার এই সমস্ত শিশুদের জন্য। আমি আজকে আলোচনায় এই কথাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আমরা অনেক সময় দেখি বাবা মা বা আমরা যারা শিশু কিশোরদের এই সমস্ত আচরণ করতে দেখি, আমরা তাদেরকে অনেক সময় ভুল বুঝি, কিংবা আমরা তাদের সাথে যে আচরণগুলো করি সেই আচরণগুলো অনেক সময় তাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই সমস্ত শিশুরা যে অসুস্থতার জন্য, অর্থাৎ এটা যে এক ধরনের একটা অসুস্থতা, এই অসুস্থতায় যারা ভোগেন তারাই এই ধরনের আচরণ করেন, এই বিষয়টা সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু কথা বলার জন্য আমি আজকে জায়গাটা তুলে ধরেছি। আমরা যদি কোনো শিশু কিশোরদের মধ্যে এই ধরনের সমস্যা দেখি, অর্থাৎ তারা তর্ক করে, আমরা অনেক সময় তাদেরকে ভুল বুঝে, অনেক সময় আমরা বেয়াদব বলি, এই বিষয়গুলো আমরা একটু বিবেচনায় রাখব যে এই শিশু কিশোররা কি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। যদি তারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়, তাহলে অবশ্যই তাদের সুস্থতার জন্য আমাদের ইন্টারভেনশন নিশ্চিত করতে হবে। নয়তো এই শিশু কিশোর তারা তো আমাদেরই সম্পদ, এই পৃথিবীর সম্পদ। প্রতিটি শিশু জীবন অত্যন্ত মূল্যবান। এই শিশুরাই তো আগামীর পৃথিবী, আমাদের স্বপ্ন ধারণ করে আমাদের স্বপ্ন পূরণের জন্য তারা এগিয়ে যায়। তাই আমরা আশা করব একটি শিশুও যেন কোনো কারণে
তারা এ ধরনের সমস্যার মধ্যে দিয়ে যদি তারা যায়, তারা যেন বিনা চিকিৎসায় কিংবা তারা যেন আমাদের এই সহযোগিতার মনোভাব নিয়ে আমরা তাদেরকে যেন বঞ্চিত না করি। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের যারা অভিভাবক, আমরা যারা সহপাঠী আছি, আমরা সবাই এই বিষয়টি বিবেচনা করব এবং তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসব। রাষ্ট্র তো অবশ্যই বিবেচনা করবে এই সমস্ত শিশুদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটুকুই আপনাদের কাছে রাখলাম। আবার অন্যদিন যদি কোনো সুযোগ পাই অন্য প্রসঙ্গ নিয়ে উপস্থিত হব। আপনারা ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিবেন। শারীরিক স্বাস্থ্য তো অবশ্যই, সুস্থতা আমাদের জীবনের বড় প্রয়োজন। আমরা সবাই যেন ভালো থাকি। আবার দেখা হবে।